স্যার প্রমাণগুলা কি স্যার পরীক্ষায় আসবে? আসতে পারে। ওকে, তো আমরা আজকে একটা নতুন টপিক পড়বো, সেটার নাম হচ্ছে লিসাজুস ফিগারস। তো আমরা এতদিন আসলে সিম্পল হারমোনিক মোশন পড়তাম। তো সিম্পল হারমোনিক মোশন যখন পড়ছি, তো এখন আমাদের সিম্পল হারমোনিক মোশন সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে। তো যদি এমন হয় যে একটা পার্টিকেল সাইমালটেনিয়াসলি দুইটা সিম্পল হারমোনিক মোশন দ্বারা একই সাথে ইনফ্লুয়েন্সড হয়, যে দুইটা সিম্পল হারমোনিক মোশন রাইট অ্যাঙ্গেলে আসতেছে, মানে দুইটা রাইট অ্যাঙ্গেলে আসা সিম্পল হারমোনিক মোশন সাইমালটেনিয়াসলি যদি একটা পার্টিকেলকে ইনফ্লুয়েন্স করে, তাহলে ওই পার্টিকেলের যে একটা রেজাল্টেন্ট মোশন তৈরি হবে, সেই রেজাল্টেন্ট মোশনটা একটা কার্ভ তৈরি করে। এই কার্ভ গুলাকেই বলা হয় লিসাজুস ফিগারস। তো একটু কঠিন মনে হচ্ছে, তো আমরা একটু একটা ভিডিও দেখি, যেখান থেকে আসলে জিনিসটা আমরা আসলে বুঝতে পারবো। দেখো, দুই পাশ থেকে দুইটা সিম্পল হারমোনিক মোশন একই পার্টিকেল উপর যদি সাইমালটেনিয়াসলি ইনফ্লুয়েন্স করে, তাহলে ওই পার্টিকেলের যে মোশন, সেই মোশনটা এক ধরনের কার্ভ তৈরি করে। সেই কার্ভটাকেই বলা হয় লিসাজুস ফিগারস। এই যে হোয়াইট যে পয়েন্টটা, সেই হোয়াইট পয়েন্টটাই হচ্ছে আমার পার্টিকেল। এই দ্যাট মিন্স পার্টিকেলে, হচ্ছে স্যার মাঝখানে যে ইয়াগুলো হচ্ছে যে এই যে গোল গোল অনেকগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই মাঝখানে যে শেপটা, এই শেপটাই হচ্ছে আমার লিসাজুস ফিগারস, হ্যাঁ 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 স্যার, বুঝতে পারছি। যে মানে জিনিসগুলো হ্যাঁ অসিলোস্কোপ আমার, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার দুইটা মানে এই দুইটা ঘূর্ণনের ফলে মানে সিম্পল হারমোনিক মোশন দুইটা ঘূর্ণনের ফলে এখানে একটা ইয়া তৈরি হচ্ছে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার। দুই পাশ থেকে লম্বভাবে আসা দুইটা সিম্পল হারমোনিক মোশন একটা পার্টিকেলের উপর যদি একই সাথে পড়ে, তাহলে ওই পার্টিকেলের যে মোশন, সেই মোশনটা একটা কার্ভ তৈরি করে, যেই কার্ভটাকে আমরা বলি লিসাজুস ফিগারস। এবং দেখো যে এই কার্ভের শেপটা চেঞ্জ হচ্ছে কিসের উপর? সিম্পল হারমোনিক যে মোশন আছে, সেই মোশনের শেপের উপর চেঞ্জ, শেপের উপর গতিরেখা, চেঞ্জ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ গতিরেখার উপর আর কি স্যার, এটা গতি যেদিক হবে ওইদিকে এটা হচ্ছে আর কি। হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশনের অ্যামপ্লিটিউড যদি বেশি হয়, তাহলে শেপ হবে একরকম। সিম্পল হারমোনিক মোশনের ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, তাহলে হবে শেপ একরকম। ঠিক আছে, মানে সিম্পল হারমোনিক মোশনের শেপের উপর ডিপেন্ড করে আমার রিসার্চ ফিগারের শেপও চেঞ্জ হচ্ছে। জি জি স্যার। তো ট্রিপল স্টুডেন্ট যারা আছো, তারা যখন কিছুদিন পরে অসিলোস্কোপ দেখবা, তখন অসিলোস্কোপে দেখবা এরকম বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে। আর সিএসসি যারা আছো, তোমাদেরও ল্যাব করতে হবে, তো তখন এসব জিনিস দেখতে পারবে। So shape of the curve depends on the time period, phase difference, and amplitude of the two constituent simple harmonic motion. আচ্ছা স্যার, এটা কি 3D প্রিন্টারে ইউজ করা হয়, মানে এই টেকনোলজিটা, মানে এই সিস্টেমটা আর কি? 3D প্রিন্টার আসলে আমি দেখি নাই, কিন্তু আমি নিচে যেটা দেখছি, আমি শুধুমাত্র আসলে ওই ইটাতেই দেখছি শুধু। কি বলে, অসিলোস্কোপ মানে একটা নামে একটা যন্ত্র আছে, ল্যাবরেটরিতে আমরা ইউজ করতাম, ওটাতেই দেখছি শুধু। স্যার সাইমালটেনিয়াসলি মানে বলতে কি বোঝানো মানে হচ্ছে? একই সাথে, একই ঘটনা একই সাথে যদি ঘটে, তো তোমাকে দুই পাশে। কনসিয়ান্ট, কনস্টিটিউয়েন্ট মানে হচ্ছে উপাদান। আচ্ছা, তো এরপর আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে টর্ক। মানে আমরা এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে আসলে টরশনাল পেন্ডুলাম। তো টরশনাল পেন্ডুলাম পড়ার আগে আমাদের দুইটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে। একটা হচ্ছে টর্ক। টর্ক তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, তাই না? বলতো টর্ক জিনিসটা কি? মনে নেই স্যার। আচ্ছা, স্যার ঘূর্ণন। টর্ক মানে হচ্ছে ঘূর্ণন না, ঘূর্ণনের ক্ষেত্রে এটা মানে ঘূর্ণনের সাথে এটা সম্পর্কিত। Torque হচ্ছে is a measure of how much force acting on a object to cause rotation. মানে একটা অবজেক্টের উপর তুমি যদি কিছু পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করো, এবং ফোর্স অ্যাপ্লাই এর কারণে ওই অবজেক্টটা যদি রোটেট করা শুরু করে,
তাহলে তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছো সেটা আসলে টর্ক হিসেবে আমরা সেটাকে বলি। মানে নর্মাল ক্ষেত্রে নর্মাল লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা ফোর্স বলতে যা বুঝি, অ্যাঙ্গুলার ক্ষেত্রে সেই জিনিসটাকে আমরা টর্ক বলি। মানে কোন একটা অবজেক্টের উপর তুমি যে ফোর্স অ্যাপ্লাই করার কারণে সেই অবজেক্টটা রোটেট করা শুরু করে, সেই ধরনের ফোর্সকেই বলা হয় টর্ক। টর্ককে টাও দ্বারা প্রকাশ করা হয়, টাও দ্বারা। টাও ইজ ইকুয়াল টু হচ্ছে আর ক্রস এফ। টাও ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। ঠিক আছে? টর্ক ইজ আ মেজার অফ হাউ মাচ ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট টু কজ রোটেশন। একটা অবজেক্টের মধ্যে রোটেশন তৈরি করার জন্য যে রকম ফোর্স কাজ করে সেটাই আসলে টর্ক। একটু আবার স্যার, হ্যাঁ হ্যাঁ, একটু আবার স্যার। আচ্ছা আমি বললাম যে নর্মাল লিনিয়ার ক্ষেত্রে আমরা কোন একটা বস্তুর উপর কি বল প্রয়োগ করি, অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে বল প্রয়োগ করার নামই হচ্ছে আসলে টর্ক। ও মানে স্যার অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে মানে যখন বল প্রয়োগ করবো স্যার, ওইটা যে ঘূর্ণন তৈরি হবে ওইটাকে আমরা টর্ক বলতেছি স্যার। মানে ওই ধরনের বলকে আমরা টর্ক বলি আর কি। জি জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এরপরে কি মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া কি, এটা কেউ যদি আমি অ্যানালজিক্যালি বলি তাহলে অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে, অ্যাঙ্গুলার না সরি লিনিয়ার মোশনের ক্ষেত্রে ভর বলতে আমরা যা বুঝি, অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে লিনিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া সেম রোল প্লে করে। A measure of body's resistance to angular acceleration. অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন যখন হইতে নেয় তখন কোন একটা অবজেক্ট যেটা বাধা তৈরি করে সেই বাধাটাকেই বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া। এবং মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ইকুয়াল টু দ্য product of the mass of the body and the square of its distance from the axis of rotation. এটাকে লেখা হয় কি দ্বারা, মোমেন্ট অফ ইনার্শিয়াকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই ইজ ইকুয়াল টু হচ্ছে mr স্কয়ার। আই ইজ ইকুয়াল টু mr স্কয়ার, যেখানে এটা হচ্ছে একটা অ্যাক্সিস, সেই অ্যাক্সিসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ডিসটেন্স আর দূরত্বে ওই ভরটা এখানে থাকে, আর দূরত্বে একটা ভর থাকে। তো এম ভরে কোন একটা বস্তু যদি একটা অ্যাক্সিস থেকে আর দূরত্বে থাকে তাহলে এম আর স্কয়ার হবে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে কি, যখন অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন তৈরি হয় তখন কোন একটা বডি যে ধরনের রেজিস্ট্যান্স প্রদান করে সেটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাও মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ইকুয়াল টু দা প্রোডাক্ট অফ দি মাস এন্ড দা ডিসটেন্স ফ্রম ইটস অ্যাক্সিস অফ রোটেশন, এবং সেই ডিসটেন্স কি স্কয়ার হবে, স্কয়ার অফ দ্য ডিসটেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। স্যার লাস্ট কথাটা বুঝি নাই স্যার। মানে অ্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে ভর, ওই অবজেক্টের ভর, আর ওই অবজেক্ট থেকে ওই অবজেক্ট যে অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরে সেই অ্যাক্সিসের যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের গুণফল, এম এর সাথে সেটার গুণফল। জি স্যার, জড়তার ভ্রামক। হ্যাঁ, এটা বাংলাতে বলা হয় জড়তার ভ্রামক। আর এটাকে যদি আমি ফিজিক্যালি বলো বা সিম্পল ওয়েতে বলো তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে যখন কোন একটা বস্তু কৌণিক পথে চলে তখন মানে যখন ধরো একটা বস্তু এখানে আছে, এই বস্তুকে যদি তুমি ধাক্কা দাও তাহলে এই বস্তু যত বেশি ভারী, এই বস্তুকে ধাক্কায় সরাইতে তত বেশি কষ্ট হবে না? জি স্যার। আচ্ছা, একইভাবে কোন একটা অবজেক্ট যদি অ্যাঙ্গুলার পথে চলে তখন এই অবজেক্টকে ধাক্কা দিতে কষ্ট যদি বেশি হয় তার মানে তার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি, আর কষ্ট যদি কম হয় তার মানে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কম। খেয়াল করে দেখো, এই অবজেক্টটা যদি এখানে থাকে তার যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, এই অবজেক্টটা যদি এখানে থাকে তার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হবে না? বুঝি নাই স্যার। আচ্ছা, ধরো এই হচ্ছে একটা অ্যাক্সিস,
সেই অ্যাক্সিসকে কেন্দ্র করে মানে একটা এখানে একটা বস্তু আছে এবং এই বস্তুটা হচ্ছে এইভাবে ঘুরে। আচ্ছা তোমাকে একটা ভালো বাস্তব উদাহরণ দিই। গ্রামে কখনো ধান মাড়াই করতে দেখছো? জি স্যার। তো গরু দিয়ে ধান মাড়াই করে না? জি স্যার। ধরো এরকম একটা জায়গা, ধান দিয়ে রাখে, এই ধরো এখানে একটা গরু আছে, এখানে একটা গরু আছে, এখানে একটা গরু আছে, এই তিনটা গরু এই দিক দিয়ে হাঁটে, বৃত্তাকারে হাঁটে। ও হাঁটে এইভাবে, ও হাঁটে হচ্ছে এইভাবে, ও যে হাঁটে ও হচ্ছে আরো বাইর দিয়ে হাঁটে, এরকম করে হাঁটে, তাই না? এখন দেখো বাইরে যে থাকবে ওর বেশি হাঁটতে হচ্ছে না? জি স্যার। জি ঠিক স্যার। ঠিক একই ভাবে, কারণ কি ওরা একটা অ্যাক্সিস কে কেন্দ্র করে ঘুরছে। একইভাবে একটা অবজেক্ট যদি এখানে থাকে এই অ্যাক্সিস থেকে এতটুকু দূরত্বে, ওর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? m ইনটু r স্কয়ার। একই বস্তু যদি আবার এখানে তার দূরত্বটা বেশি স্যার হ্যাঁ দূরত্ব কেন্দ্র বেশি থেকে। থাকে, তার তানিমের হেডফোন থেকে অনেক আওয়াজ হচ্ছে। এক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কমে যাবে। আবার যদি এটা এইদিকে থাকে এক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া বেড়ে যাবে। তার মানে স্যার এটা আর এর উপর নির্ভর করে। এটা r এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তার আর দূরত্ব যদি বেশি হয় তাহলে স্যার মোমেন্ট এনার্জি বেশি হবে না? হ্যাঁ দূরত্ব বেশি হলে মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হবে। I সমানুপাতিক r। সমানুপাতিক r স্কয়ার। তো এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে টরশনাল পেন্ডুলাম। আমরা এতদিন সিম্পল পেন্ডুলাম পড়তাম, এখন পড়বো হচ্ছে টরশনাল পেন্ডুলাম। টরশনাল পেন্ডুলাম জিনিসটা কি? টরশনাল পেন্ডুলাম হচ্ছে, torsional pendulum consists of a disc suspended by a wire attached to the center of the mass of the disc. torsional pendulum হচ্ছে এরকম একটা ডিস্ক দিয়ে তৈরি, যে ডিস্কটাকে একটা ওয়্যার দ্বারা কোন একটা ফিক্সড জায়গা থেকে আমরা এরকম ঝুলায় রাখছি, মানে একটা সাসপেনশন ওয়্যার দিয়ে একটা ফিক্সড ইন থেকে আমরা সেটাকে ঝুলায় রাখছি। আর একটা ডিস্কে যদি ঝুলায় রাখি তাহলে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে টরশনাল পেন্ডুলাম। স্যার এখানে সাসপেনশন ওয়্যারটা বলতে কি বোঝানো হয়েছে? একটা হ্যাঙ্গিং ওয়্যার, বুঝছো? লম্ব টাইপের একটা ওয়্যার, যে ওয়্যারটা হচ্ছে আহ এই ডিস্কটাকে ধরে রাখছে। আচ্ছা স্যার। আর রেফারেন্স লাইনটা স্যার মানে যে বরাবর থাকবে আমার এটা কোনটা? রেফারেন্স লাইন। আচ্ছা রেফারেন্স লাইনটা আমি দেখাচ্ছি কি, সেটা হচ্ছে এই ওয়্যারটা, এরকম একটা ওয়্যারকে যদি আমরা এরকম একটা ডিস্কে যদি আমরা ঝুলাই, এই ডিস্কটাকে তুমি যদি ঘোরাও সেটা কি পুরোপুরি ঘুরে যেতে পারবে? সরি স্যার। পারবে স্যার। হ্যাঁ, তোমার কি মনে হয় পুরো একটা ঘুরবে? একটা তার দিয়ে যদি তুমি ঝুলাও সেটা আবার এই 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 ডিস্কটাকে একটু মোড়ানোর চেষ্টা করলাম, তখন কি হবে? সেটা কিছু দূর মোড়ানোর পর আর কি মোড়ানো যাবে? বুঝি না, একটু বুঝে বলুন। নাই স্যার। আচ্ছা বুঝতে পারো নাই। The torsion pendulum. The torsion pendulum simulation will help to analyze various aspects of the torsion oscillation of a string in a different medium. A body which is suspended by thread or wire twists the suspension first in one direction and then in reverse direction. But the center of the gravity of the body remains at one place at all the time. Such an oscillation is called torsional স্যার oscillation. অ্যাটাচ পয়েন্টটা কি বিয়ারিং ছাড়া অ্যাটাচ থাকবে তাই তো? Disc or cylinder, a dumbbell suspended by a thin uniform wire which is firmly fixed to a rigid support. The mass is rotated towards a small angle above the wire at the axis and release.
The disk makes torsional oscillations. Using the simulation, we can demonstrate tensional oscillations of different objects such as disk, cylinder, dumbbell, etc. Variation of tensional oscillation with change of material of the string, study of variation of amplitude of pendulum with time, study of variation of damping in different mediums such as air, water, and olive oil, etc. আচ্ছা, এখন দেখো যে এরকম একটা ওয়্যার তুমি যদি এটা ঘোরানোর চেষ্টা করো ডান দিকে, তো কি পুরোটা ঘুরে যাবে? কিছুটা স্যার। করবে স্যার। কিছুটা ঘুরবে, তারপর কি হবে? আর ঘোরানো যাবে না, তাই না? আমি যদি সেটাকে ছেড়ে দেই, তাহলে সেটা কি এই অবস্থায় এসে থামবে, নাকি আবার এইদিকে মানে উল্টা দিকে কিছুক্ষণ ঘুরবে আবার? উল্টো দিকে আগের একটু ঘুরবে। অবস্থায় ফিরে আসবে। হ্যাঁ, উল্টা দিকে আবার ঘুরবে, তাই না? তার মানে কি, আমি যদি এইটা যদি আমার মেইন লাইন থাকে, রেফারেন্স লাইন, এখান থেকে যদি ঘোরানো শুরু করি, সে এই পর্যন্ত যাবে, যাওয়ার পরে সে আর ঘুরবে না। পরে আমি যদি ছেড়ে দেই, সে আবার ব্যাক করে এই পর্যন্ত আসবে, এরকম করে এরকম এরকম করে ঘুরতে থাকবে না? জি স্যার। তা এটা তো পেন্ডুলাম হয়ে গেল স্যার। হ্যাঁ, এটা তো পেন্ডুলামের নামই। নাম কি আমরা যেটা পড়তেছি? এটার নাম টর্সনাল কি? পেন্ডুলাম। টর্সনাল পেন্ডুলাম। আচ্ছা, তো এটা হচ্ছে একটা টর্সনাল পেন্ডুলাম। তো এখন দেখো, খেয়াল করে দেখো, আমি ডিসপ্লেসমেন্ট কতটুকু করতে পারবো। আমি যদি অল্প ফোর্স দেই তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা অল্প হবে না? মানে আমি মোচড়টা যদি অল্প দেই, তাহলে কি কোণটা অল্প হবে না? জি স্যার। অ্যাঙ্গেলটা অল্প হবে। আমি যদি মোচড়টা বেশি জোরে দেই, তখন কি হবে? অ্যাঙ্গেলটা বেশি হবে। বেশি হবে। তার মানে ডিসপ্লেসমেন্ট হবে। এবং আমি যখন অল্প একটা মোচড় দিব, ও কি চাইবে? আগের অবস্থায় ফেরত আইতে চাইবে না? জি স্যার। আচ্ছা, তার মানে ওর মধ্যে একটা রেস্টোরিং টর্ক তৈরি হবে। এই যে আমি একটা মোচড়ের কারণে একটা বস্তু রোটেশন তৈরি হচ্ছে, তার মানে কি, একটা মোচড়ের কারণে যদি একটা বস্তুতে রোটেশন তৈরি হয়, তার মানে সেটাকে আমরা কি বলতে পারি? টর্ক। টর্ক। আচ্ছা, সো আমি যখন ওর উপর একটা টর্ক অ্যাপ্লাই করব, ও কি চাইবে? আগের অবস্থায় ফেরত আসছে, তার মানে কি ওর মধ্যে একটা রেস্টোরিং টর্ক তৈরি হবে। জি স্যার। আচ্ছা, এবং রেস্টোরিং টর্ক মানে আমার টর্ক যত বেশি হবে, রেস্টোরিং টর্ক তত বেশি হবে। তার মানে কি, রেস্টোরিং টর্ক যত বেশি হবে, আমার এই অ্যাঙ্গেলটা তত বেশি হবে। দ্যাট মিন্স অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা তত বেশি হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, তার মানে আমি বলতে পারি টাউ ইজ ইকুয়াল টু থিটা। মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যত বেশি হবে, আমার টাউ এর মান তত বেশি হবে, তাই তো? আচ্ছা, এখানে আবার আমরা মাইনাস চিহ্ন দিছি। মাইনাস চিহ্ন কেন দিছি? দেখো, মাইনাস চিহ্ন দিছি কারণ আমার টর্কটা কোন দিকে? এই বরাবর, তাই না? মানে রেস্টোরিং টর্ক তো এই বরাবর, তাই তো? জি সবসময় রেফারেন্স লাইনে আসতে চায়, কিন্তু আমার ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হচ্ছে? উল্টা দিকে হচ্ছে না? জি স্যার। স্যার। তার মানে টর্ক আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট একটা অপোজিট। আবার তুমি এই ক্ষেত্রেও যদি দেখো, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইদিকে, আমার টর্ক হচ্ছে এইদিকে। তার মানে টর্ক আর ডিসপ্লেসমেন্ট একটা আরেকটার অপোজিট। টাউ ইজ প্রপোর্শনাল টু মাইনাস থিটা, বা টাউ ইজ ইকুয়াল টু, এখানে প্রপোর্শনাল চিহ্নটা যদি উঠে দেই, তাহলে টাউ ইজ ইকুয়াল টু মাইনাস কাপ্পা থিটা। যেখানে কাপ্পা এই যে চিহ্ন, এই চিহ্নের নাম হচ্ছে কাপ্পা। এই কাপ্পাকে বলা হয় টর্শনাল কনস্ট্যান্ট। কাপ্পা ইজ কল্ড টর্শনাল কনস্ট্যান্ট। আচ্ছা, অ্যাকর্ডিং টু নিউটন এখানে কি ইউজ করলে হবে না? না, কে ইউজ করা যাবে না, কে তো স্প্রিং কনস্ট্যান্ট। স্যার রেস্টোরিং মানে কি? আচ্ছা, রেস্টোরিং মানে এটা বাংলাতে বলা হয় প্রত্যয়নী। প্রত্যয়নী মানে কি, ধরো তুমি একটা স্প্রিংকে যদি টান দাও, তো স্প্রিংটা সবসময় কি চায়? আগের অবস্থায় ফেরত যেতে চায় না? জি স্যার। তার মানে স্প্রিং এর মধ্যে একটা বল তৈরি হয়, তো আমার বলের বিরুদ্ধে জি স্যার। প্রতিরোধ বল তৈরি হয়, তাই না? নিউটনের ওই লটার মতো স্যার নাকি? কার ল? নিউটনের যে ফার্স্ট লটা। না না থার্ড ল। থার্ড ল। থার্ড লর মতো আর কি। থার্ড ল। তো আমি যখন স্প্রিংটাকে বল প্রয়োগ করে বিকৃত করি, তখন স্প্রিং এর মধ্যে একটা প্রতিরোধ বল তৈরি হয়। সেই প্রতিরোধ বলটাকেই আসলে রেস্টোরিং ফোর্স বলা হয়, বা রেস্টোরিং টর্ক বলা হয়। আচ্ছা, এখন অ্যাকর্ডিং টু অ্যাঙ্গুলার ফর্ম অফ নিউটন সেকেন্ড ল, নিউটনের সেকেন্ড লটা কি? এফ সমান সমান এম এ। এম এ। তো এটাকে আমরা যদি অ্যাঙ্গুলার ফর্মে নেই, তখন কি হবে?
এফ এর জায়গায় কি লিখবো? টর্ক টর্ক Wow. মানে টাউ। আর এম এর জায়গায় কি লিখবো? M. এম এর জায়গায় কি এম লিখবো? কে মোমেন্ট অফ ইনার্শিয়া, তাই না? আই তো বললাম যে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে অ্যাঙ্গুলার ক্ষেত্রে ভরের কাজ করে। তো মোমেন্ট অফ ইনার্শিয়া আই, আর এ কি? অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনকে অ্যাঙ্গুলার ভাবে লিখে আলফা। স্যার মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি মানে এই জিনিসটা কেমন স্যার? মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে কোন বস্তুকে যদি তুমি ই করো, অ্যাঙ্গুলার পথে ঘোরাও, তার মধ্যে কি তৈরি হবে? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন তৈরি হবে। তো সেই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন যখন হবে তখন বস্তুটা কি করবে? বাধা দিবে না? তো বস্তুটা যে পরিমাণ বাধা দেয় সেটাকে আমরা বলি মোমেন্ট অফ ইনার্শিয়া। যখন একটা বস্তুকে আমরা চলতে দেই, তখন কি করে? বস্তুর ভর এটাকে বাধা দেয় না? জি স্যার জি স্যার ভারী বস্তুকে আমরা ধাক্কা দিতে পারি না, হালকা বস্তুকে খুব সহজে ধাক্কা দেয়। তো এখানে ভর একটা ফ্যাক্টর হিসেবে যেরকম কাজ করে, ঠিক একইভাবে একটা বস্তুকে যখন অ্যাঙ্গুলার পথে আমরা চলাবো তখন যে জিনিসটা হচ্ছে এখানে একটা বাধা দিবে সেটাকে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া। সেটা সমান সমান হচ্ছে আই সমান সমান হচ্ছে এম আর স্কোয়ার। এম হচ্ছে ওই বস্তুর ভর, আর আর হচ্ছে ওই বস্তু থেকে যে অ্যাক্সিস কে কেন্দ্র করে ঘুরে সেই অ্যাক্সিসের মধ্যবর্তী দূরত্ব। জি স্যার আচ্ছা, সো টাউ তার ইজ মানে ইকুয়াল, স্যার আমরা কিন্তু বলতে পারি না যে এম এর পরিবর্তে আইটা আসছে। আইটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা সাবজেক্ট স্যার। হ্যাঁ আমি তো সেটাই বললাম যে মানে অ্যাঙ্গুলার লিনিয়ার মোশনের ক্ষেত্রে ভর যে কাজ করে, অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে আইটা সেম কাজ করে। জি জি স্যার। সো টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। তো এখানে আমাদের দুইটা ইকুয়েশন হয়ে গেছে, একটা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, আর একটা হচ্ছে কি টাউ ইজ ইকুয়াল টু মাইনাস কাপ্পা থিটা। আমরা দুইটাকে যদি সমান বলি, দুই পাশে যেহেতু টাউ আছে তো দুইটাকে যদি সমান বলি, তাই আই আলফা সমান সমান কাপ্পা থিটা। আচ্ছা, আই আলফা সমান সমান কাপ্পা থিটা যদি হয় তাহলে কি হবে? আচ্ছা, আই সমান সমান আলফা, আলফা সমান সমান কি? আলফা মানে হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন আলফা সমান সমান ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার। আলফা সমান সমান ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার, তাই তো? অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ডিসপ্লেসমেন্টকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করা যায় তাহলে অ্যাক্সিলারেশন পাওয়া যায় না? জি স্যার আচ্ছা, তাহলে এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হচ্ছে থিটা, তাহলে থিটাকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি পাওয়া যাবে? আলফা পাওয়া যাবে। তো আই সমান আই ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার সমান সমান কাপ্পা থিটা। আচ্ছা, তো আইটাকে যদি দুই পাশে ভাগ করে দেই তাহলে কি হবে? ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার প্লাস কাপ্পা ডিভাইডেড বাই আই থিটা সমান সমান 0। এটাই হচ্ছে আমার টরশনাল পেন্ডুলামের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। স্যার লাস্টের স্যার টাইম একটু আবার বুঝিয়ে দিতেন স্যার, এই যে বুঝি নাই স্যার। আচ্ছা আচ্ছা, দেখো এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তখন কি হবে? আই ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার প্লাস কাপ্পা থিটা সমান সমান 0, তাই না? জি স্যার আচ্ছা, এখন আমি উভয় পাশে আই দিয়ে ভাগ করে দিতে পারি। জি স্যার আই দিয়ে ভাগ করলে এখানে কি থাকবে? ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার প্লাস কাপ্পা ডিভাইডেড বাই আই থিটা, আর এই পাশে তো শূন্য, শূন্য দিয়ে আমি আই দিয়ে ভাগ করি কি থাকবে? শূন্য। শূন্য। এখন বুঝতে পারছো? জি স্যার। তো এটা হচ্ছে আমার টরশনাল পেন্ডুলামের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমরা সিম্পল হারমোনিকের ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি জানি? ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস কে বাই এম এক্স সমান সমান 0, তাই জানি না? জি স্যার। এটা আমরা পড়ে আসছিলাম, বই পড়ছিলাম, এই যে পড়ছিলাম, এই যে ডি স্কয়ার এক্স প্লাস ডিটি স্কয়ার প্লাস কে বাই এম এক্স সমান সমান 0। এটা তো লেখা যাবে, তাই না? স্যার এখানে তো কে না, এটা তো কাপ্পা না স্যার। এইটা তো কে, মানে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে তো কে। জি স্যার আচ্ছা, তো এটা ছিল সিম্পল হারমোনিকের ইকুয়েশন। আর আজকে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার প্লাস কাপ্পা বাই আই সমান থিটা সমান সমান 0।
তাহলে এই দুইটা ইকুয়েশনকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে কি বলতে পারি যে এক্স এর জায়গায় এক্স করেসপন্ডস টু থিটা, লিনিয়ার ক্ষেত্রে যেটা এক্স, অ্যাঙ্গুলার ক্ষেত্রে সেটা থিটা। তারপরে লিনিয়ার ক্ষেত্রে যেটা এম, অ্যাঙ্গুলার ক্ষেত্রে সেটা আই। লিনিয়ার ক্ষেত্রে যেটা কে, অ্যাঙ্গুলার ক্ষেত্রে সেটা কাপ্পা, তাই না? আমরা তো এতক্ষণ তাই বলতেছিলাম। জি স্যার। জি স্যার। দুইটা আসলে একই ইকুয়েশন, জাস্ট অ্যাঙ্গুলার ক্ষেত্রে নোটেশন গুলো চেঞ্জ হয়েছে। আচ্ছা, এই ইকুয়েশনের একটা সলিউশন আছে, সলিউশনটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু থিটা এম কজ ওমেগা টি প্লাস ফাই। ওইখানে আমরা যেরকম পাইছিলাম এক্স ইজ ইকুয়াল টু এক্স এম সাইন ওমেগা টি প্লাস ফাই, এখানে আমরা যেটা পাইছি থিটা ইজ ইকুয়াল টু থিটা এম কজ ওমেগা টি প্লাস ফাই। এটাকে সাইন ওমেগা টি প্লাস ফাই দিলেও হবে, সমস্যা নেই। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, তো ওমেগা সমান Sir, 3 number equation টা স্যার একটু ওই যে সলিউশনটা, the solution of equation 3 can be written as স্যার এটা যদি একটু থিটা ইকুয়াল টু থিটা m cos থিটা প্লাস ডেল, এটা একটু স্যার বুঝাই দেন। এই দেখো এই ইকুয়েশনের ক্ষেত্রে এটা তো একই ইকুয়েশন ছিল তাই না? এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যে সলিউশনটা পাইছিলাম সেটা কি ছিল? x is equal to a sin omega t plus delta, ডেল্টা বা এটা আমরা যে কোনো কিছু বলতে পারি, কারণ দুইটা ইকুয়েশনই আমরা একই রকম পাইছিলাম, x is equal to a sin omega t plus delta। আচ্ছা, তো একই ইকুয়েশনের ক্ষেত্রে সলিউশন তো একই রকমই হবে তাই না? তো এখানে x এর জায়গায় লেখা হয়েছে থিটা, যেহেতু আমরা x করেসপন্ড টু থিটা। আর a ছিল অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে কি? অ্যামপ্লিটিউড মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তাহলে xm সমান সমান যদি a লেখা যায় তাহলে a সমান সমান তো আমরা থিটা m ও লিখতে পারি, তাই তো? জি স্যার। আচ্ছা, এই জন্য লিখছি থিটা m। আচ্ছা, আর কজ আর সাইন দুইটা জিনিস সে যে কোনো একটা আমরা লিখতে পারি, কজ বা সাইন ওমেগা টি প্লাস ওখানে ছিল ডেল্টা, এখানে লেখা হয়েছে ফাই, একই কথা। মানে এটা হচ্ছে ইনিশিয়াল ফেজ দ্বারা প্রকাশ করছিলাম, এখন ফাই দ্বারা প্রকাশ করছি অ্যাঙ্গুলার ক্ষেত্রে। আর কস সাইনের পার্থক্য কেন সেটা আমি একটু বলি। যদি আমি তোমাদেরকে এর আগেও বলছিলাম যে যদি আমরা ধরে নেই যে একটা অবজেক্ট, যদি ধরে নেই যে একটা অবজেক্ট এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে আমরা সলিউশনে সাইন দিতে পারবো। আবার কেউ যদি ধরে না একটা অবজেক্ট এখান থেকে যাত্রা শুরু করছে, সে চাইলে সলিউশনে কজ দিতে পারবে। তো তোমরা এখানে চাইলে কজ সাইন যে কোনো একটাই দিতে পারো, কোনো সমস্যা নাই। কজ দাও বা সাইন দাও একই কথা, তো যেটাই দাও মানে কোনো সমস্যা নাই। এখন বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো ওমেগা ইজ দা ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ভেলোসিটি আর ওমেগা ইজ দা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো আমরা এর আগে কি জানতাম? ওমেগা সমান সমান রুট কে বাই এম, তাই জানতাম না? জি স্যার, রুট কে বাই এম। আচ্ছা, তাহলে এখানে কি হবে? ওমেগা সমান সমান রুট কাপ্পা বাই আই। কাপ্পা বাই আই। আচ্ছা, এরপরে যদি আমাদের টাইম পিরিয়ড বের করতে হয়, টাইম পিরিয়ড মানে কি? টাইম পিরিয়ড টি সমান সমান 2 পাই বাই ওমেগা। তাহলে 2 পাই সমান সমান কি হবে? 2 পাই ওমেগা হচ্ছে কাপ্পা বাই আই, তাহলে এটা যদি উল্টে যায় তাহলে কি হবে? 2 পাই আই বাই কাপ্পা। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে টরশনাল পেন্ডুলামের জন্য টাইম পিরিয়ডের যে ইকুয়েশন সেটা ডেরাইভ করো, তখন এই পর্যন্ত লিখতে হবে। আচ্ছা, এ পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? না লাস্ট স্যার। টাইম পিরিয়ড, স্যার টাইম পিরিয়ড আবার বলতেন। আচ্ছা, টাইম পিরিয়ড মানে কি? টাইম পিরিয়ড মানে হচ্ছে 2 পাই বাই ওমেগা। তো ওমেগার মান হচ্ছে রুট কাপ্পা বাই আই। তাহলে নিচের জিনিস কি হয়? ভাগ হয়ে যায়। ভাগ হইলে কি হয়? উল্টে যায় না? এখান থেকে উল্টে গেছে, উল্টে গিয়ে আই বাই কাপ্পা হয়ে গেছে। জি স্যার।
ওকে স্যার হ্যাঁ আমার স্যার ব্যাটারি একদম লো হয়ে গেছে স্যার, যে কোনো সময় অফ করে দিতে পারবো। হ্যাঁ ওকে সমস্যা নেই। আচ্ছা এরপর হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ অসিলেশন। অসিলেশনে বিভিন্ন ধরনের টাইপ আছে, যেমন ফ্রি অসিলেশন। ফ্রি অসিলেশন এক ধরনের অসিলেশন। ফ্রি অসিলেশন কি? when a body vibrates with its own angular natural frequency, then it is said to be executing free oscillations. আচ্ছা যখন একটা বস্তু তার নিজের ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে তখন এটা যে অসিলেশন সেই অসিলেশনটাকে ফ্রি অসিলেশন বলা হয়। প্রত্যেক অবজেক্টেরই নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি আছে, সেটা একটা কলম হোক, একটা পেন্সিল হোক, একটা টিউনিং ফর্ক হোক, একটা পেন্ডুলাম হোক, একটা স্ট্রিং হোক, সেটা মানুষ হোক, সেটা গরু ছাগল হোক, সবারই কি আছে? একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে এবং সেই ফ্রিকোয়েন্সিতে সে ভাইব্রেট করে এবং সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলি, বা এই ধরনের অসিলেশনকে আমরা বলি ফ্রি অসিলেশন। ঠিক আছে? যেমন হচ্ছে ভাইব্রেশনস অফ এ টিউনিং ফর্ক, ভাইব্রেশন অফ এ স্ট্রেস স্ট্রিং, অসিলেশন অফ সিম্পল পেন্ডুলাম, এগুলার হচ্ছে নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে। এরা যখন তাদের নিজস্ব ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে তখন সেই অসিলেশনকে আমরা বলি ফ্রি অসিলেশনস। তো ধরো এরকম একটা অবজেক্ট ফ্রি অসিলেশনে অসিলেট করতেছে, যেমন ধরো একটা স্প্রিং, সেটা তার নিজস্ব যে অসিলেশন সেই অসিলেশনে অসিলেট করতেছে। এমন সময় কি হইলো, সেই স্প্রিংটাকে আমি পানির মধ্যে ডুবাই দিলাম। তো পানির মধ্যে যদি ডুবাই বা ধরো তেলের মধ্যে আমি ডুবাইলাম বা একটু পরে কি করলাম আলকাত্রার মধ্যে ডুবাই দিলাম, তখন মানে ওটার অসিলেশন কি আর স্বাভাবিক অসিলেশন থাকবে? না স্যার, তখন কি হবে? এটা একটা বাধা পাবে ও স্লো হয়ে যাবে। হ্যাঁ তখন ও কি পাবে? এক ধরনের বাধা পাবে। আমাদের বাতাসেও কিন্তু এক ধরনের বাধা আছে, যার কারণে কোন একটা জিনিস আস্তে আস্তে থেমে যায়। বাতাসে যদি বাধা না থাকতো তাহলে কিন্তু সব জিনিস অসীম মানে অনন্তকাল ধরে অসিলেট করতে থাকতো। জি স্যার। আচ্ছা, so when an oscillation occurs, some kind of damping force, এখানে এক ধরনের ড্যাম্পিং ফোর্স তৈরি হয়, may arise হয় due to the friction or air resistance offered by the medium. পানির মধ্যে দিলে পানি হচ্ছে একটা বাধা দেয়, বাতাসে থাকলে বাতাসে এয়ার রেজিস্ট্যান্স আছে, আলকাতরায় দিলে সেখানে একটা মিডিয়ামে আছে, একটা বাধা আছে। সেই মিডিয়ামের মাধ্যমে পর্যন্ত হ্যাঁ মাধ্যমে বাধার কারণে এক ধরনের ড্যাম্পিং ফোর্স তৈরি হয়। সো ড্যাম্পিং ফোর্সটা যখন তৈরি হবে তখন কি হবে? আস্তে আস্তে ওই কি হবে, এনার্জি ডিসিপেট করা শুরু করবে, এনার্জি কমে যাওয়া শুরু করবে এবং আলটিমেটলি একটা পর্যায়ে টাইমের সাথে সাথে অ্যামপ্লিটিউড কমতে 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 একটা পর্যায়ে গিয়ে ফাইনালি কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। Such oscillations are called damping বা damped oscillations. যেমন এখানে দেখো শুরুতে কি ছিল? শুরুতে অসিলেশন ছিল অনেক, অ্যামপ্লিটিউড ছিল অনেক বেশি, সময়ের সাথে সাথে এটা কি হয়ে যাচ্ছে? কমতে 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 এক পর্যায়ে গিয়ে জিরো হয়ে গেছে। যেমন কি সিম্পল পেন্ডুলাম অসিলেশন আস্তে আস্তে থেমে যায়। তারপর ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং ইন গ্যালভানোমিটার, সেটাও আস্তে আস্তে থেমে যায়। তারপর ট্যাঙ্ক সার্কিট বলতে এক ধরনের সার্কিট আছে, সেই সার্কিটের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক যে অসিলেশন হয় সেগুলো একটা পর্যায়ে থেমে যায়। বা ইভেন তুমি যে কোনো জায়গায় বাস্তবে যে কোনো অসিলেশন যদি দেখো সেই অসিলেশন আস্তে আস্তে থেমে যাবে। এটা হচ্ছে ড্যাম্পড অসিলেশন। আরেক ধরনের অসিলেশন আছে, সেই অসিলেশনটাকে বলা হয় ফোর্সড অসিলেশন। ফোর্সড অসিলেশনটা কেমন? যখন একটা when a vibrating body maintained in the state of vibration by a periodic force of frequency other than its natural frequency of the body, মানে একটা প্রত্যেকটা বডিতে একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, এখন সেই বডিটাকে আমি যদি কোনো কারণে অন্য কোনো ফ্রিকোয়েন্সিতে অসিলেট করাই সেই অসিলেশনকে বলা হবে কি? ফোর্সড অসিলেশন। যেমন কেমন আছে, গিটারের তার বা একতারা দোতারার যে তার, ওদের তো নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি আছে,
আমরা কি করি, গিটার মানে হাত দিয়ে বা গিটারের পিন দিয়ে কি করি, সেটার অসিলেশনটা চেঞ্জ করে দেয়, তাই না? জি স্যার। ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে দেয়। তখন ও হচ্ছে কি করে, আমি ওর উপর একটা ফ্রিকোয়েন্সি চাপাইয়া দিছি, তো চাপানো ফ্রিকোয়েন্সিতে সে তখন অসিলেট করা শুরু করে। তো এই ধরনের অসিলেশনকে বলা হয় ফোর্সড ভাইব্রেশন বা ফোর্সড অসিলেশন। ঠিক আছে? জি স্যার। তো এখন যদি কখনো এইরকম হয় যে ইন কেস অফ ফোর্সড ভাইব্রেশন বা ফোর্সড অসিলেশন, আমি যে ফ্রিকোয়েন্সিটা ওর উপর চাপাইয়া দিছি ফোর্সড অসিলেশন, সেই ফোর্সড অসিলেশনটা ওই বস্তুর যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, মানে দ্যাট মিন্স ফোর্স ফ্রিকোয়েন্সি যেটা আছে, সেই ফোর্স ফ্রিকোয়েন্সিটা যদি ওই বস্তুর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সমান হয়, তখন আসলে কি হবে? তার মানে তখন ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা অনেক স্মল হয়ে যাবে। তো ফ্রিকোয়েন্সি ডিফারেন্স যদি স্মল হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে কি হবে, অ্যামপ্লিটিউড অনেক বেড়ে যাবে না? জি স্যার। ফ্রিকোয়েন্সি ডিফারেন্স স্মল হলে অ্যামপ্লিটিউড বেড়ে যায়, তাই তো? আচ্ছা, অ্যামপ্লিটিউড যদি তখন অনেক বেড়ে যায়, তখন কি হবে, ওই অবজেক্টটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে ভাইব্রেট করা শুরু করবে। যখন কোন একটা বস্তুর উপর চাপানো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর ফোর্সড ফ্রিকোয়েন্সি, মানে ন্যাচারাল অসিলেশন আর ফোর্সড অসিলেশন, এই দুইটা জিনিস যদি সমান হয়, তাহলে ওই অবজেক্টের অ্যামপ্লিটিউড হয়ে যায় ম্যাক্সিমাম, এবং ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে যাওয়ার পর ওই অবজেক্টটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে ভাইব্রেট করা শুরু করে। তো ভাইব্রেট করা শুরু করলে এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে বলা হয় রেজোন্যান্স বা অনুনাদ। কোন একটা বস্তুর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর ওই বস্তুর কোন একটা অবজেক্টের ন্যাচারাল যে ফ্রিকোয়েন্সি আর ফোর্সড ফ্রিকোয়েন্সি, এই দুইটা যদি সমান হয়ে যায়, ঠিক আছে, তাইলে সেই অবজেক্টটা কি করবে, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে ভাইব্রেট করা শুরু করবে। এবং যখন এই অবজেক্টটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে ভাইব্রেট করা শুরু করবে, তখন এই যে ফেনোমেনন, এই ফেনোমেননকে বলা হয় রেজোনেন্স বা অনুনাদ। রেজোনেন্স শব্দটা তোমরা আগে থেকে পরিচিত না? জি স্যার, কেমিস্ট্রিতে পড়ছিলাম। কেমিস্ট্রিতে পড়ছো, ফিজিক্সেও তো পড়ার কথা। স্যার ফিজিক্সে বলছি স্যার। ফিজিক্সে এরকম একটা ব্যাপার ছিল যে সেনাবাহিনীর সোলজারদের কোন একটা ইসের উপর দিয়ে যাওয়ার সময়, কিসের উপর দিয়ে যাওয়ার সময়, নাম কি, কোন একটা ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় কি করা হয়, বলা হয় যে মানে স্বাভাবিকভাবে যাইতে, মানে স্বাভাবিকভাবে হাঁটতে, আমরা সাধারণ মানুষ যেভাবে হাঁটি সেভাবে হাঁটতে। কারণ ওরা ব্রিজের উপর লং মার্চ করা নিষেধ। হ্যাঁ, মার্চ করে যদি হাঁটে, তাহলে অনেক সময় এরকম হয় যে ওরা মার্চ করার কারণে একটা ওই ব্রিজের উপর একটা ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই হয়, এবং যে ফ্রিকোয়েন্সিটা ব্রিজের ফ্রিকোয়েন্সি ন্যাচারাল স্যার ব্রিজটা তো স্যার পূর্ব থেকে মানে আগের অবস্থা থেকে একটা নির্দিষ্ট কম্পাঙ্কে কাঁপতেছে স্যার, ওই মার্চের কম্পাঙ্ক যদি সমান হয় তাহলে স্যার ব্রিজ ভেঙে পড়ে যাবে সম্ভবত। হ্যাঁ, ব্রিজ ভেঙে পড়ে যাবে। মার্চের কম্পাঙ্ক যদি ব্রিজের কম্পাঙ্কের সমান হয়, তখন ব্রিজটা কি করবে, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে ভাইব্রেট করা শুরু করবে, আর ভাইব্রেট করলে কি হবে, সেটা ভেঙে যাবে। ঠিক আছে, এরকম হয়। এরকম ঘটনা কিন্তু মানে অনেক ক্ষেত্রেই হতে পারে। সেটা হচ্ছে মানে অপেরা গান যারা গায়, ওরাও হচ্ছে এমন একটা ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারে যখন রেজোনেন্স তৈরি হয়ে যায় এবং ভেঙে যায়, মানে গ্লাস টাস ভেঙে যেতে পারে। এই রেজোনেন্সের উপকারিতা কি কি? রেজোনেন্সের উপকারিতা হচ্ছে, অ্যাডভান্টেজেস গুলো হচ্ছে এরকম: ইউজিং রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অফ এ গিভেন টিউনিং ফর্ক ক্যান বি ডিটারমাইন্ড। রেজোনেন্স ইউজ করে কোন একটা টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি ডিটারমাইন করা যায়। আরেকটা কি করা যায়, ইন রেডিও টিভি ইউজিং ট্যাঙ্ক সার্কিট রিকোয়ার্ড ফ্রিকোয়েন্সি ক্যান বি অবটেইনড। মানে কোন একটা জিনিসের ফ্রিকোয়েন্সি যদি আমরা না জানি, তাহলে সেখানে একটা রেজোনেন্স তৈরি করে সেই জিনিসের ফ্রিকোয়েন্সি আমরা বের করতে পারি। আর এটার ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি? পৃথিবীতে যে ভূমিকম্প হয়, ভূমিকম্প হওয়ার কারণ হচ্ছে কি, আচ্ছা, ভূমিকম্প হওয়ার কারণ তো সেটা ব্যাখ্যা করতে গেলে অনেক বড় কারণ হয়ে আসবে, সেটা না বলি। তো রেজোনেন্সের কারণে পৃথিবীতে এই যে আর্থকোয়েকের সময় এক ধরনের ডিজাস্টার তৈরি হয়। তো ধরো বিল্ডিং এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে যদি ভূমিকম্পের সময় কোনো একটা ফ্রিকোয়েন্সি মিলে যায়, তখন কি করবে, বিল্ডিংটা হচ্ছে
ভেঙে যাবে। ভেঙে যাবে। দ্যাট মিনস হচ্ছে লার্জার অ্যামপ্লিটিউডে অসিলেট করা শুরু করলে তো খবর আছে। তো ওই যে ভূমিকম্পের সময় বিল্ডিং ভেঙে যায় এই রেজোনেন্সের কারণে। তারপরে a singer maintaining a note at a resonance frequency of a glass can cause it to shatter into pieces. মানে অ্যাডভেঞ্চার অফ টিনটিন নামে একটা মুভি আছে না, অ্যানিমেটেড মুভি দেখছো কেউ? জি স্যার দেখছি। সেই মুভিতে এরকম হয় না, শেষে একটা মহিলা সিঙ্গার অপেরা গাইতে থাকে, আশেপাশে সব গ্লাস ভেঙে যায়। স্যার বড় মানে বড় ভবনগুলো রেজোনেন্সের দ্বারা ভাঙা হয়? কি কি বড় বড় ভবনগুলা? না না, মানে নরমালি ওইভাবে ভাঙা হয় না, কিন্তু ভূমিকম্পের সময় অনেক সময় ভাঙে, কিন্তু ওইভাবে ভাঙা সম্ভব সাউন্ড তৈরি করে। আমি তোমাদের এর আগের দিন একটা ভিডিও দেখাচ্ছিলাম, ওইটা তো আজকে আবার দেখাই। আচ্ছা স্যার, যদি ন্যাচারাল ফ্রিকোয়েন্সির চেয়ে যদি বেশি হয় তাহলে কি হবে? তাহলে কিছু হবে না। Shockwaves from a punch can do damage to the human body. Now we're going to time more than 10,000 frames per second to see how sound waves destroy glass. Jamie Vandera is famous for using the sound of his voice to destroy wine glasses. It seemed to simply explode. But what's happening? I know the sound waves broke the glass, but I couldn't see how. So I'm going to use our slow motion camera to see what we were missing. Instead of singing, I'm going to use a speaker and a tone generator. I have to find the natural vibrating frequency of the glass. I have to match this tone. That's it. This is the exact tone to make this particular glass vibrate. When the tone is loud enough, the glass will shatter. I can feel the glass shaking, but I can't see it. If I add a straw, then it's more obvious. So what's happening here? The straw gets tossed side to side, but I can't see why. Let's record it while I crank the volume. I took 10,000 frames per second, and I took 1 second. If I were to play back this whole video, it would take 8 minutes to get through. Oh, this is amazing. What felt like the whole goblet vibrating is actually the rim bending back and forth, 337 times a second, the same rate as the sound waves. If I draw in the sound waves, you can see what's happening. One wave comes out of the speaker and pushes the side of the wine glass. The glass bounces back just when another sound wave pushes it again. If the timing or frequency of the sound waves is exactly right, the motion will build until the glass breaks. Wow. So, as we would expect, the speaker breaks the glass nearest to it. And immediately we see a crack that goes all the way around the whole bottom of the frame. I'm going to play that back again. This is where the initial fracture happens, right nearby the speaker. In about 3 frames, and this is 3/10,000ths of a second, we see this crack go along the bottom where the glass gets thicker and come right back up to the top where it's thin. So if we follow that a little more, this piece has just fallen off, but it doesn't in some sense even know that it's fallen off from the rest of the glass. All of the glass was shaking at about 300 hertz, 300 vibrations per second. And this piece is still doing it. You can see the corners of the glass still flexing as if they were influenced by the speaker, but the speaker is way too far away now to have that influence on this piece. It just has the leftover inertia. And we see that in all the pieces here, even along the top edge of this glass. This piece of glass is not resonant at that frequency anymore, so it can't
can't get energy from the speaker, and all that we see shaking is the leftover energy from what the speaker gave it in order for it to break. So, if you thought that glass couldn't bend, think again. Time warping changes the way we see the world because it makes the invisible visible. সো বুঝতে পারলা মানে কনসেপ্টটা কিভাবে কাজ করে? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার সকল অনুনাদই পরবশ কম্পন কিন্তু সকল পরবশ কম্পন অনুনাদ নয়, এটা কি স্যার? হ্যাঁ হ্যাঁ পরবশ কম্পন কিন্তু সকল পরবশ